উত্তরাঞ্চলেও বাড়ছে নদ নদীতে পানি, নিচু এলাকা প্লাবিত, চরম দুর্ভোগে নীলফামারীর 10,000 মানুষ। বন্যা আতঙ্ক আরও 2 জেলায়। রংপুরে জিও ব্যাগ দিয়ে তিস্তার ভাঙন ঠেকাতে 210 কোটি টাকা ব্যয়। অন্তর্বর্তী সরকারের প্রকল্প নিয়ে প্রশ্ন, তিস্তা মহাপরিকল্পনা ছাড়া মিলবে না সুফল। দারিদ্র্যের দুষ্ট চক্রে বন্দি গাইবান্ধার 26 লাখ মানুষ। ভাগ্য পরিবর্তনে ইপিজেড এর প্রতীক্ষায় স্থানীয়রা। দুর্যোগে বিপর্যস্ত অর্থনীতি বদলাতে পদক্ষেপ দাবি। অরক্ষিত লেভেল ক্রসিং, বাঁশ দড়ি দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ। দিনাজপুরের ঘোড়াঘাট বিরামপুর রেলগেইটে ঝুঁকি নিয়ে যাতায়াত। স্বয়ংক্রিয় গেইট বার স্থাপনের দাবি। এবং স্কুলের অভাবে নিরক্ষরতার আঁধারে গাইবান্ধার চরের শিশুরা তাঁবু টাঙিয়ে বর্ণমালা শেখানোর চেষ্টা। দ্রুত ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছে আমি ইমদাদুল হক। উত্তর পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার নদ নদীতে পানি বাড়ছে। এরই মধ্যে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নীলফামারীতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 10,000 মানুষ। গাইবান্ধার বিভিন্ন নদ নদীতে শুরু হয়েছে ভাঙন। গত 2 সপ্তাহের ভাঙনে বিলীন হয়েছে বসত বাড়ি ও ফসলি জমি। এদিকে পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বেড়েছে নদ নদীর পানি, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। তিস্তার পানি বেড়ে নীলফামারী ডিমলায় বিপদসীমার 2 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিনে প্লাবিত হয়েছে উপজেলার 6টি ইউনিয়নের নিম্নাঞ্চল। পানিবন্দী প্রায় 10,000 মানুষ। পানি বৃদ্ধির কারণে তিস্তা ব্যারেজের 44টি জলকপট খুলে রাখা হয়েছে। এই বন্যায় প্রতি বছর যে পরিমাণ ক্ষতি হয় সেটা আপনাদেরকে আমরা ভাষাতে প্রকাশ করতে পারবো না। উজানের ঢলের পানি এসে আমরা পানিবন্দী হয়ে যাই এবং আমাদের ফসল নষ্ট হয়ে যায়। সোমবার রাতে লালমনিরহাটে তিস্তার পানি বাড়লেও আবার কমে যায়। ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার 4 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। আর যে কোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির কথা জানিয়েছে জেলা প্রশাসন। যারা ক্ষতিগ্রস্ত হবেন বা হওয়ার সম্ভাবনা আছে সেই এস্টিমেট করে তাদেরকে কি ধরনের সহযোগিতা করা যায়, যেমন শুকনা খাবার, চাউল বা আর্থিক সহযোগিতা, এটা আমরা ডিসি স্যারের নির্দেশে রেখেছি। গাইবান্ধায় বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র, তিস্তা, ঘাঘট ও করতোয়ার পানি। একই সঙ্গে জেলার প্রায় 25টি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। 2 সপ্তাহের মধ্যে নদীগর্ভে চলে গেছে বসতবাড়ি ও আবাদি জমি। হুমকিতে আছে বিভিন্ন স্থাপনা। এতে দিশেহারা তীরবর্তী মানুষ। বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে আগামী 24 থেকে 48 ঘন্টায় লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলা নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। মিরন আহমেদ, সময় সংবাদ। নদীর পানি বৃদ্ধি, জলাবদ্ধতা ও নদী ভাঙন নিয়ে আরও তথ্য জানবো। এই মুহূর্তে গাইবান্ধার ফুলছড়িতে আছেন সহকর্মী বিপ্লব ইসলাম। লালমনিরহাটের আদিত মারিতে আছেন সহকর্মী সুফিয়ান আল হাসান। শুরুতেই আমরা যাব বিপ্লব ইসলামের কাছে। গেল মাসে কিন্তু 2 দফা পানি বৃদ্ধির পরে এবং কমার পরে গেল 2 দিন থেকে কিন্তু আবারও গাইবান্ধার ব্রহ্মপুত্র, তিস্তা, করতোয়া এবং যে তিস্তা নদী রয়েছে এটিতে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। গেল 2 দিন থেকে এই পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত রয়েছে। আজকে কিন্তু পানি বৃদ্ধি পেয়ে যে তিস্তা নদীর পানি কিন্তু বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অব্যাহত পানি বৃদ্ধি এবং কমার ফলে কিন্তু যে গাইবান্ধার ব্রহ্মপুত্র, তিস্তা, করতোয়ার এবং ঘাঘট নদীর কিন্তু প্রায় 25টি পয়েন্টে নদী ভাঙন দেখা দিয়েছে। এই অব্যাহত নদী ভাঙনে কিন্তু আমরা দেখছি যে প্রতিনিয়ত মানুষ বাড়িঘর হারাচ্ছেন, আবাদি জমি হারাচ্ছেন। প্রায় কয়েক শতাধিক মানুষের কিন্তু বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। কয়েক হাজার আবাদি জমি কিন্তু নদীগর্ভে চলে গেছে এবং হুমকির মধ্যেও কিন্তু রয়েছে প্রায় কয়েক শতাধিক বসত বাড়ি এবং আবাদি জমি। যদি আজকে পানি উন্নয়ন বোর্ডের আজকের পরিসংখ্যান বলি,
যে আজকে 12 ঘন্টার ব্যবধানে কিন্তু দুপুর 3টার যে রেকর্ড, সেই রেকর্ডে কিন্তু আজকেও ব্রহ্মপুত্রের পানি 13 সেন্টিমিটার বেড়ে কিন্তু বিপদসীমার 139 সেন্টিমিটার নিচ দিয়ে, ঘাঘর নদীর পানি 6 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 149 সেন্টিমিটার নিচ দিয়ে, এবং করতোয়া নদীর পানি 12 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 87 সেন্টিমিটার নিচ দিয়ে, এবং তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে কিন্তু 32 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার মাত্র 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই যে অব্যাহত পানি বৃদ্ধি এবং কমার ফলে কিন্তু মূলত এই ভাঙনের সৃষ্টি হয়েছে। আমি আছি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের কটিয়ার ভিটা এলাকায়। আমরা দেখছি যে এই এলাকাটাতেও কিন্তু গেল এক সপ্তাহের ব্যবধানে যে ভাঙন, সেই ভাঙনে কিন্তু একেবারে বিলীন হয়ে গেছে, এবং একেবারে আমরা দেখতে পাই নদীর কিন্তু কিনারায় ঘরবাড়ি চলে এসেছে। তো এই ছিল গাইবান্ধার নদী ভাঙনের সর্বশেষ খবর। আমরা এখন নদী ভাঙন এবং পানি বৃদ্ধির খবর জানতে যাব লালমনিরহাটে। সেখানে রয়েছেন সহকর্মী আবু সুফিয়ান। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষকুচা ইউনিয়নে। সেখানে আপনাকে যদি আমি একটু বলি, গত রাত থেকেই তিস্তা বিপদসীমার উপরে প্রবাহিত হতে থাকে এবং সেটি সকালেও চলমান থাকে, কিন্তু দুপুরের দিকে তিস্তার পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি যে জায়গাটিতে আছি এটি তিস্তার একেবারেই নিম্ন অঞ্চল। সেই জায়গাটি যদি আপনাকে আমি দেখাই, যে এখানে কিন্তু তেমন একটা পানির প্রভাব নেই। তিস্তার পেট এখন যে পানি রয়েছে সেই পানি কিন্তু লোকালয়ে প্রবেশ করেনি। আমরা এখানে সকাল থেকে অবস্থান করছি। আমাদের সাথে এখানকার যে উপজেলায় ইউনো রয়েছেন, তিনি আমাদের সাথে এখানে ছিলেন। তিনিও এই সরেজমিনে এটি পরিদর্শন করেন এবং তিনিও আমাদেরকে যেমনটি জানান যে এই পুরো এলাকা ঘুরে তারা তেমন কোনো দুর্ভোগের চিহ্ন দেখতে পায়নি। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে দুর্যোগ মোকাবেলায়, যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন। আমরা এখানকার স্থানীয় যে ইউনিয়ন পরিষদ রয়েছেন, সেখানকার চেয়ারম্যানের সাথে কথা বলেছেন। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এখানকার তেমন কোনো দুর্ভোগের চিত্র নেই। তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। তারা যেমনটি জানিয়েছেন যে যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় সর্বদা প্রস্তুত রয়েছে লালমনিরহাট জেলা প্রশাসন। তো এই ছিল লালমনিরহাটের আদিতমারি থেকে তিস্তার সবশেষ খবরাখবর। বন্যা পরিস্থিতির খবর আমাদেরকে জানাচ্ছিলেন লালমনিরহাট থেকে সুফিয়ানুল হাসান, এবং এর আগে গাইবান্ধা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী বিপ্লব ইসলাম। এদিকে কুড়িগ্রামের 40টি পয়েন্টে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। গত এক মাসের ভাঙনে বসতভিটা হারিয়েছে অন্তত শতাধিক পরিবার। হুমকিতে রয়েছে ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, হাট বাজার। তবে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগ ভুক্তভোগীদের। এদিকে ভাঙন কবলিত বেশিরভাগ এলাকায় জিও ব্যাগ ফেলার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। বাদশা সৈকতের তথ্য, জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। নৌকায় তোলা হয়েছে এক পরিবারের ঘরের চাল, খুঁটি, থালাবাটি সহ সকল আসবাবপত্র। চোখে মুখে অনিশ্চয়তায় বসতভিটা ছেড়ে কোনো এক নদের বুকে জেগে ওঠা নতুন কোনো চরে আবার বসতি করা। প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করা পৈতৃক বসতভিটা খেয়েছে এই নদ। কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়ার এই পরিবারের মতো একই গল্প আরও 14টি পরিবারের। সর্বনাশা দুধকুমার নদের তীব্র ভাঙনে নিজ বসতভিটা ছেড়ে এক অজানার যাত্রী হয়েছেন তারা। চিলমারির রানীগঞ্জ, শাখাহাতি, নাগেশ্বরীর, বামনডাঙ্গা, ফুলবাড়ির গোরখমণ্ডল, বাজারহাটের রামহারি সহ 9 উপজেলা দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের 40টি পয়েন্ট জুড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এসব এলাকায় শতাধিক পরিবারের বসত ভিটা সহ আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। কেন এই নদী এলাকায় ভাঙবে না? সরকার কিসের জন্য নদীর কাজ না করে? পানি উন্নয়ন বোর্ড যা বস্তা দেয়, এই বস্তার পরিমাপে হয় না। এখনো এই পর্যন্ত আসছে যে আরো যে কত দূর ভাঙবে এই বছরে বলা যায় না। 20টার মতন আমার নৌকা দিয়ে আমি নিয়ে গেছি। এই জায়গায় তো পরিস্থিতি খুবই খারাপ। এদিকে নদ নদীর পানি উঠানামার সঙ্গে ভাঙনের কবলে পড়া 40টি পয়েন্টের মধ্যে 30টিতে ভাঙন রোধে অস্থায়ী ব্যবস্থা নেয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে 33টি পয়েন্টে জরুরি ভিত্তিতে জিওব্যাগ দ্বারা কাজ বাস্তবায়ন শুরু করেছি। এই কাজগুলোর দৈর্ঘ্য হচ্ছে 4 কিলোমিটার
এর বাইরে যেসব জায়গা ভাঙন কবলিত আছে আমরা পর্যবেক্ষণে রেখেছি, পর্যায়ক্রমে সেগুলোতেও কার্যক্রম হাতে নেওয়া হবে। জেলার ১৬টি নদ নদীর মধ্যে ভাঙন প্রবণ প্রায় ৩০০ কিলোমিটার অরক্ষিত পাড় জুড়ে প্রতি বছর বর্ষা এলেই ৪০ থেকে ৫০টি পয়েন্টে শুরু হয় ভাঙন। সময় সংবাদ, কুড়িগ্রাম। জিও ব্যাগ দিয়ে তিস্তার ভাঙন ঠেকাতে ২১০ কোটি টাকা ব্যয় করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া এই প্রকল্পের কার্যকারিতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। নদীপাড়ের মানুষের অভিযোগ, এতে অপচয় হচ্ছে সরকারের বিপুল অর্থ। অধিকার কর্মীদের মতে তিস্তা সুরক্ষায় মহাপরিকল্পনা ছাড়া কোনো জোড়াতালি প্রকল্প কাজে আসবে না। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। কানতে হইলাম সারা, আর তো কান্দন বেড়ায় না। গেল ২ বছরে ইদ্রিস আলী বয়াতির বসত ভিটা গিলে খেয়েছে তিস্তা। সব হারিয়ে এখন তার যাযাবর জীবন, আর পরিবারের বাকি ৬ সদস্য জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছে রাজধানীতে। শুধু ইদ্রিস আলী নয়, তিস্তাপাড়ের লাখো মানুষের গল্পটা একই। প্রজন্মের পর প্রজন্ম তিস্তার সঙ্গে যুদ্ধ করেই টিকে আছে এই অঞ্চলের মানুষ। নদী খনন ছাড়া আমাদের এইবার কোনো লোকের কোনো কাজ হবে না, খনন হলে কাজ হবে। 3টা গ্রাম ভাগিয়েছে। ২১০ কোটি টাকা ব্যয়ে তিস্তার ৪৪টি পয়েন্টে জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। অন্তর্বর্তী সরকারের সময় ন্যায় প্রকল্প নিয়ে তৈরি হয় নানা প্রশ্ন। যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি, ভাঙন রক্ষায় ভূমিকা রাখবে এই প্রকল্প। একটি সমন্বিত প্রকল্পের মাধ্যমে তিস্তা শাসন, তিস্তা খনন, তিস্তা পাড়ের মানুষের যে দাবি সেটাই বাস্তবায়ন করা হবে। চরাঞ্চলগুলোতে এখনো কিছু ভাঙন রয়ে গেছে, সেগুলো পরবর্তীতে পরিকল্পনায় রয়েছে। অধিকার কর্মীদের মতে তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বিচ্ছিন্ন প্রকল্প দিয়ে তিস্তার আগ্রাসন থামানো সম্ভব নয়। তিস্তা মহাপরিকল্পনার বিকল্প অন্য কোনো প্রকল্প নিলে, জোড়াতালির কোনো প্রকল্প নিলে নদীকেন্দ্রিক যে অর্থনৈতিক পুনরুদ্ধার সেটা কিন্তু সম্ভব হবে না। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর নতুন করে আশার কথা শুনছেন নদীপাড়ের মানুষ। তবে শুধু প্রতিশ্রুতি নয়, অপেক্ষায় বাস্তবায়নের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। তিস্তার ভাঙন নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। তার সঙ্গে যুক্ত হচ্ছেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানি। সরাসরি চলে যাব আলোচনায়। তিস্তাকে বলা হতো একসময় উত্তরের জীবন রেখা, কিন্তু সেই তিস্তা এখন ভাঙ্গন প্লাবনে পরিণত হয়েছে উত্তরের মানুষের মরণ রেখায়। আজকে আমরা আলোচনা করব এই তিস্তাকে নিয়ে কেমন ব্যবস্থাপনা প্রয়োজন এবং প্রত্যাশার জায়গাটি কেমন। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানি। আমরা একটু আলোচনায় চলে যেতে চাই। আপনাকে স্বাগত আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। তিস্তার ভাঙ্গন রক্ষায় আমরা দেখছি ২১০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে জিও ব্যাগ দিয়ে। এটি আসলে কতটা টেকসই আপনি মনে করছেন? এটা তো কোনোভাবেই টেকসই নয়। তিস্তা যে ধরনের নদী এবং তার বুকটা উঁচু হয়ে গেছে, খনন ছাড়া এই তীর সংরক্ষণ প্রকল্প যে টাকাগুলো ব্যয় করা হচ্ছে, এর আগেও করা হয়েছে, আজকে না, প্রতি বছরই করা হয়। তীর সংরক্ষণ পরিচালনা ব্যয় করা হয়, কিন্তু মানুষের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা বলে যে এটা টেকসই নয়, ভাঙন রোধে কোনো কার্যকর ব্যবস্থা পালিত হচ্ছে না। মানুষ বলে সরকারি টাকা পানিতেই পড়ে যাচ্ছে, কোনো কার্যকর হচ্ছে না। কিন্তু ভাঙন যখন আসে তখন মানুষ আবার চায়, তখন এই জায়গা থেকে রাজনীতিবিদরাও চায়, জনপ্রতিনিধিরাও চায়, তখন পানি উন্নয়ন বোর্ড করে। কিন্তু আমাদের কথা হচ্ছে স্থায়ী সংকট, মানুষ কিন্তু চাচ্ছে স্থায়ী সংকট। নদীর পাড়ে আজকে যে কাজগুলো ২৬০ কোটি টাকা ব্যয় করা হচ্ছে, অনেক জায়গায় আবার ভাঙন তৈরি হয়েছে। রাজারহাটে হয়েছে, বিদ্যানন্দে হয়েছে, পুরীরহাটে হয়েছে, বজরায় হয়েছে, শুরু হয়েছে ভাঙন। আর এটি যদি নদীর যে অবস্থা পানিটা তো বড় বন্যা তো ৪-৫ বছর পর আসে, এখন কিন্তু জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বড় বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে। এটা যদি শুরু হয়, বড় প্লাবন যদি শুরু হয়, এই বালুর বস্তা দিয়ে, জিও ব্যাগ দিয়ে এই তিস্তাকে সুরক্ষা করা কোনোভাবেই সম্ভব নয়। আপনি বলছেন যে এটা এই প্রকল্প দিয়ে সুরক্ষা সম্ভব না, তাহলে তিস্তাকে নিয়ে সমন্বিত আসলে কেমন ব্যবস্থাপনা প্রয়োজন? তিস্তাকে নিয়ে সমন্বিত ব্যবস্থাপনা, আমরা তো এই ভাঙন রোধের জন্য প্রতি বছর তিস্তার ভাঙনে ১ লক্ষ কোটি টাকার সম্পদ বিলীন হয়, অবকাঠামো বিধ্বংস হয়। সেই জন্য আমরা একটা স্থায়ী ব্যবস্থাপনার কথা বলছিলাম। সরকার এই ব্যবস্থা ঠিক করার জন্য চীনের পাওয়ার চায়নার সঙ্গে পানি উন্নয়ন বোর্ড একটা এমইও করে, তার ভিত্তিতে সমীক্ষা সম্পূর্ণ হয়। এটা ১৯ সালে, ১৬ সাল থেকে ১৯ সালে এবং ২০ সালের জানুয়ারি মাসে এটি
কথা ছিল, কিন্তু এইটা কিন্তু ঝুলে যায়। তো এইটা আমাদের কথা হচ্ছে যে পরিকল্পনা যেটা আছে, নদীকে 10 মিটার খনন করা, বা তীরের বাঁধ নাই সেই বাঁধটাকে পুনর্নির্মাণ করা, ডান তীরের বাঁধটাকে মেরামত করা, নদী 10 মিটার ডিপ করা, তাহলে এইটা করলে তীর সংরক্ষণ করা এবং তিস্তা নদীর সঙ্গে যে কানেক্টিং নদীগুলো আছে, শাখা প্রশাখা উপনদীগুলো আছে, সেগুলোকে সংযুক্ত করা। তিস্তা একটা ফ্লাশি রিভার। তিস্তা আকস্মাত কিন্তু এই জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে ঢলের পানিটা নামে উপর থেকে, গজলডোবা বাঁধ কিন্তু সব গেট খুলে দিতে হয়। আমাদের এই অঞ্চলের যে ডালিয়া ব্যারেজের বাঁধ, তার যে গেট সব খুলে দিতে হয়। অনেক সময় কিন্তু আপনাদের যে দাবি, আপনার যে তিস্তা মহাপরিকল্পনার কথা বলছেন, বর্তমান সরকার কিন্তু বলছে সেটি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর। এই জায়গাতে আসলে আপনাদের প্রত্যাশার জায়গাটা কেমন? প্রত্যাশা হচ্ছে মানুষ তো তাতক প্রতীক্ষায় বসে আছে। এইবারই প্রথম প্রধানমন্ত্রী চীন থেকে সফর শেষে ফিরে এসে বলছেন যে কোনো মূল্যেই হোক তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন। আমরা তো গভীর প্রত্যাশা নিয়ে বসে আছি, মানুষও বসে আছে, মানুষ আশাবাদী হয়ে আছে। এখানে অর্থায়নের যে ব্যাপারটা আমরা বারবার বলছি যে এই তিস্তা মহাপরিকল্পনা করতে কারিগরি সাহায্য চীনের নেন, কিন্তু এখানে বহুমুখী সাহায্যের নামে বিলম্ব করার দরকার নেই, নিজস্ব অর্থায়নে করা যায়। এখানে যদি বাজেটে কিন্তু আপনার মানে এডিপির বরাদ্দে কিন্তু পদ্মারও নাই, তিস্তার কোনো সুনির্দিষ্ট বরাদ্দ নাই। আপনি বলছেন যে কারিগরি সহায়তা চীনের নিলেও নিজস্ব অর্থনীতি এটি সম্ভব এবং আপনার দীর্ঘ সময় সেই দাবিটি করে আসছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম তিস্তাকে নিয়ে কেমন ব্যবস্থাপনা প্রয়োজন এবং দীর্ঘমেয়াদী যে টেকসই পরিকল্পনা, সেটি একমাত্র মহাপরিকল্পনা ছাড়া এই তিস্তা সুরক্ষা সম্ভব নয়। আমার সাথে অতিথি হিসেবে ছিলেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানি। তো সবকিছু মিলে আজকে আলোচনার বিষয়বস্তু এই ছিল আমার কাছে। নাজমুল ইসলাম নিশাত এবং তার সঙ্গে একজন অতিথি ছিলেন। আমরা সরাসরি ছিলাম রংপুরে। একটি ইপিজেডের জন্য তীর্থের কাকের মতো প্রতীক্ষায় গাইবান্ধার 26 লাখ মানুষ। কেননা এই একটি ইপিজেডই পারে বন্যা, খরা আর নদী ভাঙনে বিপর্যস্ত মানুষের ভাগ্য বদলাতে। প্রধানমন্ত্রীর 1 কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি অনুযায়ী এই ইপিজেড হলে কাজ পাবে 5 লাখ মানুষ, বলছেন সরকার দলীয় এমপি হেদায়েতুল ইসলাম বাবু। জানাচ্ছেন বিস্তারিত। বন্যা, খরা, নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এক জনপদ গাইবান্ধা। ভারী শিল্প বলতে কেবল রংপুর চিনিকল, সেটিও বন্ধ দীর্ঘদিন। প্রায় 26 লাখ মানুষের এ জেলায় শতকরা 56.74 ভাগ মানুষ কৃষি, 34.04 ভাগ মানুষ সেবা খাত ও 9.22 ভাগ মানুষ শিল্প খাতে নিয়োজিত। কৃষি ছাড়া কাজের বিকল্প পথ না থাকায় দারিদ্র্যের দুষ্ট চক্রে ঘুরপাক খায় এ জনপদের মানুষ। এখানে কোনো ভারী কোনো শিল্পকলা অতীতে নাই, এখনো বর্তমান নাই। সে কারণে বেকার সমস্যা দূরীকরণের লক্ষ্যে ইপিজেড অবশ্যই দরকার। দরিদ্র জনগোষ্ঠীর এই বেকারত্ব দূরীকরণের জন্য ইপিজেড খুবই প্রয়োজন। অতি দ্রুত সরকারের উচিত গাইবান্ধা যত ইপিজেডটা হয় সেজন্য ব্যবস্থা নেওয়া। ইপিজেড নির্মাণের জন্য রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারে বেবজার কাছে জায়গাও হস্তান্তর করে শিল্প মন্ত্রণালয়। প্রস্তাবিত এই ইপিজেড থেকে 70 কিলোমিটার দূরে সৈয়দপুর বিমানবন্দর, 32 কিলোমিটার দূরে হিলি স্থলবন্দর, 34 কিলোমিটার দূরে বগুড়া বিমানবন্দরের অবস্থান। গাইবান্ধা, রংপুর, দিনাজপুর এই এরিয়ার আমার যদি একটা এখানে ইপিজেড হতো, ওই লোকগুলো এখানে কাজ করতে পারতো এবং ওইখানকার চেয়েও কম বেতনে তারা কাজ করতে পারতো, কিন্তু তারপরও তাদের জীবন মান উন্নত থাকতো। স্থানীয় সংসদ সদস্য বলছেন, ইপিজেড বাস্তবায়ন হলে মানুষের কর্মহীন হাতে যেমন কাজ জুটবে, পাশাপাশি রক্ষা হবে সরকারের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি। গভর্নমেন্টের যেহেতু 1 কোটি কর্মসংস্থানের মধ্যে 5 লাখ এখান থেকেই সম্ভব, ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট এন্ড এক্সটেন্ডেড। সো এটা গভর্নমেন্টের প্রায়োরিটিতে আছে, আমরা চেষ্টা করছি। রংপুর চিনিকলের বাগদা ফার্মের 1842 একর জমির মালিকানা নিয়ে বিরোধ মিটিয়ে ইপিজেড বাস্তবায়নের দাবি ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দিনাজপুরের বিরামপুর উপজেলার ব্যস্ততম ঘোড়াঘাট বিরামপুর রেল গেটের স্বয়ংক্রিয় গেট বার দীর্ঘদিন ধরে বিকল্প হিসেবে বাঁশ ও দড়ি দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করায় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে প্রতিদিনই চলাচল করছে যাত্রী ও যানবাহন। দ্রুত গেট বার মেরামতের আশ্বাস রেল কর্তৃপক্ষের। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের তথ্য, মোহাম্মদ আমির হামজার ছবিতে রিপোর্ট। স্বয়ংক্রিয় গেট বার নষ্ট থাকায় ট্রেন আসার সময় গেটম্যানরা বাঁশ ও দড়ি ব্যবহার করে যান চলাচল নিয়ন্ত্রণ করছে। অনেকে তাড়াহুড়া করে বাঁশ বা দড়ির নিচ দিয়ে পার হওয়ার চেষ্টা করছেন।
ঢাকা দিনাজপুর মহাসড়কের এই গুরুত্বপূর্ণ লেভেল ক্রসিং দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও শত শত যানবাহন চলাচল করে, কিন্তু প্রায় 2 মাস ধরে স্বয়ংক্রিয় গেট বার নষ্ট থাকায় আশঙ্কা বাড়ছে দুর্ঘটনার। স্থানীয়দের অভিযোগ, ডিজিটাল যুগেও এমন গুরুত্বপূর্ণ রেলগেট বাস দড়ির উপর নির্ভর করা দুঃখজনক। দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এখন তো দড়ি দিয়ে আটকাছে, অনেক সময় দুপাকে করে আটকায়। রেলগেটটার যে একটা ভূমিকা নিয়ে যে কাজ করবে, সে কাজের কোনো উদ্যোগ নাই। দড়ি মানে হাতে অন্ধকারে তো কোনো গ্যারেন্টি ধাক্কা খায়, মোটর টোটর সব চলে যাবে। বেরিয়াল সব আনি ফেলা রাখছে, ইটাও আনি রাখছে রাস্তায়, খালি কাজ করবে, এই জন্য দেরি করতেছে। ডিজিটাল যুগে সেখানে এখনো দড়ি বেঁধে মানুষকে থামানো হচ্ছে। গেটম্যান জানান, গেট বারটি নষ্ট হওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। তবে নষ্ট গেট বারটি দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিরামপুর রেল স্টেশনের মাস্টার। রেল গেটে ব্যারিয়ার গুলা নষ্ট হয়ে গেছে, প্রায় 2 মাস হয়ে গেছে, এখনো ঠিক করা হয়নি। এভাবে ঝুঁকি নিয়ে আমাদেরকে দায়িত্ব পালন করা লাগতেছে। 17 ফিট, সেটাতে আমার একটা সিকল মেজারমেন্ট ছিল, একটা গেটের বিমের মেজারমেন্ট ছিল। এখন যেহেতু এটা বড় হয়ে গেছে, এই অনুপাতে এখনো বারটা তৈরি হয় নাই, যে কারণে আমরা আপাতত দড়ি দিয়ে কাছে হাঁটতেছি। এই রেল গেট দিয়ে প্রতিদিন 12 জোড়া আন্তনগর ও মেল ট্রেন চলাচল করে। সময় সংবাদ, হিলি। স্কুলের অভাবে প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে শিক্ষার আলো থেকে বঞ্চিত গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের খারজানির চরের বাসিন্দারা। চরের শতাধিক পরিবারের শিশুরা জন্ম থেকেই বড় হচ্ছে নিরক্ষরতার অন্ধকারে। সম্প্রতি বিষয়টি নজরে আসে শিশু সুরক্ষা কার্যক্রমের সদস্যদের। সেখানে একটি অস্থায়ী তাঁবু টাঙিয়ে বর্ণমালা শেখানোর চেষ্টা করছেন তারা। সোহেল রানার ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। প্রমত্তা ব্রহ্মপুত্রের বুক চিরে জেগে থাকা এক বিচ্ছিন্ন জনপদ গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার খারজানির চর, যেখানে প্রকৃতির সঙ্গে লড়াই করে 2 যুগেরও বেশি সময় ধরে বাস করছে শতাধিক পরিবার। নদী দিয়ে বিচ্ছিন্ন এই চরের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। আর এই ভৌগোলিক দূরত্বের কারণে চরের শিশুদের জন্য গড়ে ওঠেনি প্রাথমিক শিক্ষার ন্যূনতম কোনো ব্যবস্থা। এতে বছরের পর বছর এখানে তৈরি হচ্ছে এক নিরক্ষর প্রজন্ম। এই এলাকায় কোনো স্কুল নাই, সেজন্য বাচ্চারা লেখাপড়া করতে পারে না। সম্প্রতি বিষয়টি নজরে আসে সমাজসেবা অধিদপ্তরের ইউনিসেফের শিশু সুরক্ষা কার্যক্রমের জেলা সদস্যদের। স্থানীয় একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় চরে অস্থায়ী তাঁবু টাঙিয়ে বিভিন্ন বয়সী শিশুদের বর্ণমালা শেখানোর চেষ্টা করছেন তারা। স্কুল নাই বিদায় এখানে বাচ্চারা পড়াশোনা করতে পারছে না। আমরা এই জন্য উদ্যোগ নিছি যাতে বাচ্চারা পড়াশোনা করতে পারে। এদিকে বিষয়টি অবগত ছিলেন না জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমি সেখানে সরেজমিন পরিদর্শন করে এই আমাদের সুবিধা বঞ্চিত যে শিশুরা আছে তাদের শিক্ষা নিশ্চিত করার জন্য পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সদর উপজেলার কামারজানি ইউনিয়নের খারজানির চরে বর্তমানে প্রাথমিক শিক্ষার উপযোগী শতাধিক শিক্ষার্থী রয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। 2 মাসেরও বেশি সময় ধরে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দিয়ে বন্ধ ভারতীয় পাথর আমদানি। এতে অনেকটাই স্থবির হয়ে পড়েছে বন্দরটি। রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়েছে। সুফিয়ান আল হাসান জানাচ্ছেন বিস্তারিত। নেই পণ্য খালাসের ব্যস্ততা, বেকার শ্রমিকরা। এটি লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর। আগে টনকে টন ভারতীয় পাথর আমদানি হলেও এখন নেই সেই সুযোগ। ওভারলোডিং ঠেকাতে ট্রাক প্রতি সর্বোচ্চ 25 টন পাথর পরিবহনের নিয়ম চালু করায় গত 2 মাসের বেশি সময় ধরে বন্ধ আমদানি। নতুন নিয়মে দাম নিয়ে দুদেশের ব্যবসায়ীদের মধ্যে সমঝোতা না হওয়ায় রফতানিও বন্ধ রেখেছেন ভারতীয় ব্যবসায়ীরা। এতে বেড়েছে ভুটানের পাথরের দাম। ভারত থেকে মাল আসতেছে না, এটা ওভারলোডের একটা সমস্যা চলতেছে গত 2-2.5 মাস থেকে, তার জন্য আসতেছে না। ভুটান যে গাড়িগুলো ঢুকতেছে এগুলা মনে করেন যে আকাশ ছোঁয়া দাম। বাংলাদেশের ইম্পোর্টাররা যে পাথরগুলো নিয়ে আসতেছে তাতে লাভবান হতে পারতেছে না। ভারতীয় পাথর আমদানি বন্ধ থাকায় প্রত্যাশিত রাজস্ব আদায়ে প্রভাব পড়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। 2024-25 অর্থ বছরে আমাদের টোটাল রাজস্ব আদায় হয়েছিল 87 কোটি টাকা, আর 25-26 অর্থ বছরে সেটা আদায় হয়েছে 90 কোটি টাকা। সেখানে আমাদের প্রবৃদ্ধির হার হলো 4.11%। ইভেন আরও একটু বাড়তো এটা, কারণ হলো ভারত থেকে বর্তমানে যে সমস্ত রিভার স্টোনগুলো আসতো এগুলো বর্তমানে বন্ধ আছে।
যে জন্য রাজস্ব কিছুটা আমরা পিছিয়ে আছি। আগে ভারত থেকে একটি ট্রাকে 50 থেকে 60 টন পর্যন্ত পাথর আসতো। সুফিয়ান আল হাসান, সময় সংবাদ, লালমনিরহাট। যত্রতত্র পড়ে আছে ময়লা আবর্জনা, চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে সৃষ্টি করছে পরিবেশ বিপর্যয়। নীলফামারী জলঢাকা পৌরসভার ময়লার ভাগাড়ে অতিষ্ঠ পৌরবাসী। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। ভ্রাম্যমাণ ডাস্টবিন চুরি হওয়াতে এ সমস্যার সৃষ্টি হয়েছে, দ্রুত সমাধান করা হবে বলে জানায় পৌর কর্তৃপক্ষ। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। যত্রতত্র পড়ে আছে ময়লা আবর্জনা, চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে সৃষ্টি করছে পরিবেশ বিপর্যয়। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে বাসিন্দারা। এমন চিত্র নীলফামারী জলঢাকা পৌরসভার প্রধান সড়কের দুই পাশের। ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়ায় নাক বন্ধ করে চলাচল করতে হয় পথচারী ও বাসিন্দাদের। নির্দিষ্ট ডাম্পিং জোন না থাকায় সড়কের পাশে কয়েকটি স্থানে আবর্জনা ফেলছে পৌর কর্তৃপক্ষ। এছাড়া বিভিন্ন বাজার ও আবাসিক এলাকার প্রয়োজনীয় স্থানে ডাস্টবিন না থাকায় ময়লা ফেলছেন বাসিন্দারা। এতে বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে শিশুসহ বয়োবৃদ্ধরা। দ্রুত সমস্যা সমাধানের দাবি পৌরবাসীর। চলাফেরা করতে অসুবিধা হয় ময়লার কারণে, এখানে হাঁটাচলা করতে অনেক গন্ধ লাগে। গন্ধের জন্য এলাকায় থাকা যায় না। আমি পৌরসভাও গেছিলাম, পৌরসভাতেও বলছি। আমরা চাই এখানে যাতে এগুলা থাকে না আর কি, আর রাখলেও একটু মানে এমন সিস্টেমে রাখবে যাতে মানুষের কোনো সমস্যা হয় না। এদিকে ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ এবং ডাস্টবিন বসিয়ে সমস্যা সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। বেশ কয়েকটা ডাস্টবিন প্রতিস্থাপন করা হয়েছে, জনগণ যাতে সেই সংশ্লিষ্ট ডাস্টবিনে যাতে ময়লা আবর্জনা ফেলে। এজন্য চেষ্টা করছি আমরা পরিচ্ছন্ন কার্যক্রম ভালো রাখার জন্য। বাকিটা সবার সহায়তা আমরা কামনা করি। প্রায় 29 বর্গ কিলোমিটার জলঢাকা পৌরসভার মোট জনসংখ্যা 81,385 জন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। নীলফামারীর বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। ব্যবসায়ীরা বলছেন বৃষ্টির কারণে অনেক এলাকায় জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, অনেক কৃষক কাজও করতে পারেননি। এ কারণে বাজারে সরবরাহ কমেছে, সবজির বেড়েছে দাম। তবে বাড়তি দামে কৃষক খুশি হলেও ক্ষুব্ধ ক্রেতারা। জেলার উৎপাদিত সবজির প্রায় 40% দেশের অন্যান্য স্থানে সরবরাহ হয়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উত্তরাঞ্চলেও বাড়ছে নদ নদীতে পানি, নিচু এলাকা প্লাবিত, চরম দুর্ভোগে নীলফামারীর 10,000 মানুষ, বন্যা আতঙ্ক আরও 2 জেলায়। রংপুরে জিও ব্যাগ দিয়ে তিস্তার ভাঙন ঠেকাতে 210 কোটি টাকা ব্যয়। অন্তর্বর্তী সরকারের প্রকল্প নিয়ে প্রশ্ন। তিস্তা মহাপরিকল্পনা ছাড়া মিলবে না সুফল। এবং দারিদ্র্যের দুষ্ট চক্রে বন্দী গাইবান্ধার 26 লাখ মানুষ। ভাগ্য পরিবর্তনে ইপিজেড এর প্রতীক্ষায় স্থানীয়রা। দুর্যোগে বিপর্যস্ত অর্থনীতি বদলাতে পদক্ষেপের দাবি। এই ছিল বিভাগীয় সময়ে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়।